আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাসিনা আক্তার, টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, আজকে বাংলাদেশে ঈদের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে বাংলাদেশ ঈদ খুব ভালোভাবে উদযাপন করেছে এবং গত 15 বছরে এমন ঈদ উদযাপন করতে পারেনি কেউ শান্তিতে, স্বস্তিতে। এমনটাই বলছে সবাই। যদিও আহত এবং নিহতদের বক্তব্য অন্যরকম। কিন্তু এবং আওয়ামী লীগের নেতাদের অনেকেই অনেকভাবেই দেশে থেকেও আড়ালে থেকে ঈদ উদযাপন করেছে এবং কিছু নেতা বাইরে থেকে ঈদ উদযাপন করছে। সব মিলিয়ে আমরা ঈদের আলোচনা করব এবং পাশাপাশি রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর হাবিব মিলাদ, সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। মিলাদ, আপনার কেমন কেটেছে ঈদ সেটা জানতে চাই শুরুতেই। 15 বছর আপনারা একরকম ভাবে ঈদ কাটিয়েছেন ক্ষমতার কাছাকাছি থেকে, কিন্তু এইবার ঈদ কেমন কাটলো আপনাদের? প্রথমত ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা। গতকাল ঈদ গেছে, সুতরাং ঈদ মোবারক। আপনি জানেন, ঈদ একটি সমষ্টিগত ব্যাপার। বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানরা 30 দিন পবিত্র মাহে রমাদানের 30 দিন সংযমের পর তাদের একটি আনন্দের দিন। সেই আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। আপনি একটু আগে একটি অনুষ্ঠান করছিলেন, সেই অনুষ্ঠানে গত জুলাই অগাস্টে যারা আহত হয়েছিল, পরিবারগুলো যারা নিহত পরিবার। নিহত পরিবার হয়েছিল, তাদের নিয়ে অনুষ্ঠান করেছেন এবং তারা আপনাকে বলেছে তারা কি ধরনের ঈদ করেছে, সেটা নিশ্চয়ই আপনার অনুষ্ঠান সবাই দেখেছে। বাংলাদেশে আসলে ঈদের কিছু ভিডিও দেখলাম, তা আগে বুঝতাম ঈদ মানে আনন্দ, কিন্তু এবার দেখলাম ঈদ মানে হচ্ছে বিনোদন, অর্থাৎ অন্যকে আনন্দ দেওয়ার চেষ্টা। কিভাবে? প্রথমত দেখলাম যে এক বয়োবৃদ্ধ ভদ্রলোক সামনে চেয়ারে বসে আছেন, সাথে ন্যাপকিন, টিস্যু পেপার সহ বিভিন্ন জিনিস নিয়ে, এবং যখন তকবির উঠলো উনি হাত উঠাতে ভুলে গেলেন। তাই আমি ভাবলাম হয়তো বা উনি বয়স্ক মানুষ, ভুলে গেছেন, কিন্তু আসলে পরে শুনলাম না, উনি অভ্যস্ত নন এতে। তারপরে টুপি পরে এসেছেন, এই জন্য ধন্যবাদ। অন্তত ওয়াজের নামাজ পড়তে এসে সুন্নতটি পালন করেছেন। কিন্তু তার সাথে একজন সহযোগীকে দেখলাম, তিনি আবার মানে ইমামের পাশে দাঁড়িয়ে নিজেই এক কাতারে দাঁড়িয়ে গেলেন, একা একটি কাতার করলেন। এবং তার প্যান্ট যদি দেখেন, ঈদের দিনে সবাই অন্তত যেভাবে যে পড়ুক না কেন, নামাজ পড়তে গেলে একটু টাকনোর উপরে উঠায়, তিনি সে ধার ধারেন নাই। আর তিনি ওয়াজেদ নামাজকে মনে করেছেন হয়তো বা ফরজ নামাজ, সেটার জন্য তিনি সুন্নত টুপি পরার প্রয়োজন বোধ করেন নাই। এবং এই যে হাজার হাজার মুসলমান যে পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লো, এখন ইসলাম ধর্মে কি বলে, আমি ইসলাম ধর্মের বিশেষজ্ঞ নই, তবে এটুকু বলতে পারি যে একা বা দুইজন মিলে কাতার করে পিছনে শত শত লোক কাতার করে দাঁড়াতে, কারণ দাঁড়ানোর একটা নিয়ম আছে ইসলামে, কাঁধে কাঁধ মিলিয়ে একই লাইনে দাঁড়াতে হবে। সেটি করেনি। তারা কি ধরনের ইসলাম পালন করেন আমি আসলে বুঝতে পারছি না। তারপরে আরেকটি চমক দেখলাম, বিনোদনের শেষ নেই আসলে। সেটি দেখলাম নাসিরুদ্দিন হোসজার মূর্তি বানিয়ে, তার সাথে অবশ্য একটি দলের প্রধানের চেহারার খুব মিল করেই করা হয়েছে। আমি জানি না এটা কি ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে নাকি অনিচ্ছাকৃত ভাবে করা হয়েছে, তবে শিশুরা খুব আনন্দ পেয়েছেন যে আরে ঈদের নামাজের পাশে যেখানে মূর্তি রাখা নিষিদ্ধ সেইখানে মূর্তি রাখা হচ্ছে। এটা বিরাট একটা আলোচনার জন্ম দিয়েছে আসলে। কিন্তু এরপরে শেষ আপনি হয়নি কিন্তু এখনো, শেষ আচ্ছা, হয়নি কিন্তু এখনো। এরপরে দেখলাম আসলে বাংলাদেশ একটা সেকুলার দেশ, একদম সর্বজনীন। যেমন পূজার সময় আমরা ঢোল ডগর বাজিয়ে পূজা পালন করতে দেখি, তেমনি ঈদের দিনও দেখলাম ঢোল ডগর নাচ গান, কি উৎসব! আসলে উৎসব, কোনো সন্দেহ নেই। কিন্তু ইসলাম ধর্মের সাথে যায় কিনা, ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠানো শুরু করে দিয়েছেন। দেখি একটা ছোট মেয়ে বলছে, গানের সাথে আজকে 2-3 ঘন্টা ধরে নাচলাম সবাই মিলে, ছেলে মেয়ে একসাথে। ঠিক আছে, হতেই পারে আনন্দ উৎসব। এই কাজটি যদি অন্য কোনো সরকার, আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে হতো, তাদেরকে বেঈমান কিংবা অন ইসলামিক কর্মকাণ্ডে বলে ইতিমধ্যেই ফতোয়া দিয়ে দিত যে তারা মুনাফেক। কিন্তু সেই ধরনের ঘটনাগুলো একটার পর একটা ঘটছে। আমি অবাক হয়েছি। আমরা কিন্তু কেউ মুঘল সাম্রাজ্যের বংশধর নই, এবং মুঘল সাম্রাজ্যে যারা ছিলেন তারা কিন্তু আমাদের প্রজা ছাড়া অন্য কিছু কখনো ভাবে নাই। হতে পারে ধর্মের দিক দিয়ে তারা অনেকেই মুসলিম ছিলেন, অনেকে মুসলিম ছিলেন না, বিভিন্ন শাসকবর্গ। কিন্তু যেটা
দেশের সম্রাটরা পালন করত ঈদ উৎসবে যাওয়ার জন্য, সেইটা আজকে নব্য সম্রাটরা পালন করছেন মিছিলের নেতৃত্ব দিয়ে। তো এটা আমি বললাম তো যে আনন্দ আছে কিনা জানি না, তবে বিনোদন ছিল প্রচুর। এবং যেভাবে ভিডিও আসতে শুরু করেছে, হয়তোবা ওই জন্য মনটা একটু খারাপ ছিল, কারণ আমাদের কোটি কোটি মানুষ ঈদ আনন্দ উপভোগ করতে পারেনি, তাদেরকে বাড়ি ছাড়া থাকতে হয়েছে। কেউ বা জেলখানায় ঈদ করছে, কেউ বা দেশের বাইরে ঈদ করছে, আনন্দ নয়। কিন্তু এই বিনোদনগুলো তাদের মনে কিছুটা হলেও একটু প্রশান্তি দিয়েছে। আপনি চিন্তা করে দেখেন যে এই কাজগুলো যেগুলো করেছে ঈদের নামে, সেটা কি ইসলাম ধর্মের সঠিক কিনা সেটাও কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে। আমি বলি না আমি ধার্মিক মুসলিম, আমি বলি না যে আমি সব কিছু একদম ধর্মের মতো গুলো পালন করি, তবে কিছু কিছু দেখলে আমি দেখতাম যখন আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় ছিল, তখন যদি রাস্তার মধ্যে দিয়ে ঢোল ডগর বাজিয়ে মসজিদের সামনে দিয়ে যাওয়া হতো, আমরা কিন্তু একটু অনেকেই কিন্তু একটু দৃষ্টিটা বাঁকা করে তাকাতেন। কিন্তু এবার যেহেতু স্থানীয় যারা আছেন তারা যেহেতু নেতৃত্ব দিচ্ছেন, মানুষের মনের মধ্যে কি আছে জানি না, মুখে হয়তো সেই কঠিন হাসিটি ধরে রেখেছেন। আরেকটি কথা আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন, এটা কিন্তু বাংলাদেশ, এটা কিন্তু ঢাকা শহরের একটা গলি নয়, একটা রাস্তা নয়। 30,000 লোক, 20,000 লোক, 40,000 লোক একটা একটা ঈদগাহ মাঠে গেছে, সবচেয়ে বড় জামাতে 50,000 লোক গেছে। কিন্তু সারা বাংলাদেশে তো 17 কোটি মানুষ। শুধু ঢাকায় এভাবে ঈদ উদযাপন করে কত ভাগ মানুষ করলো? যদি 18 কোটি ধরি, 3%, বাকি 97%-এর খেয়াল রাখার তারা প্রয়োজন মনে করে না। এরা যে অর্বাচীন, অবোধ, তার প্রমাণ হচ্ছে তারা যদি দেখে 20,000 লোক, জীবনে কোনোদিন দেখে নাই তো, যে ওই ইমাম সাহেবের পাশে যে নামাজ পড়লো সে হয়তো গত নামাজটি পড়েছে পেছনের কাতারে দাঁড়িয়ে। সুতরাং তার তো বোঝার ক্ষমতা হয়েছে কিনা, সামনের কাতার অবশ্যই প্রত্যেকটা মুসলমান ধনী গরিব নির্বিশেষে যে কোনো কারাতে দাঁড়াতে পারে, কিন্তু এইভাবে সামনের কাতারে যে দাঁড়ানোর যারা দাঁড়িয়েছে আজকে, তারা হয়তো বুঝতে পারছে না, তারা ধরাকে সরা জ্ঞান করছে। এই হানিমুন পিরিয়ডটা তাদের বেশি দিন থাকবে বলে আমার মনে হচ্ছে না। তার লক্ষণও ইতিমধ্যে প্রকাশ হতে শুরু করেছে। না, আপনি বলছেন যে আপনি বিনোদনের কথা বলছেন, কিন্তু আপনি মানুষের উচ্ছ্বাসের কথা কেন বলছেন না, সেই আনন্দের কথা কেন বলছেন? আমি কিন্তু বলেছি যে 15 আমি বছর কিন্তু তারা বলেছি তারা এরকম কে ঈদ বলছে? করে, তাদের তাদের জন্য আপনি কি এটা বলবেন? হচ্ছে তারা বলছে বাংলাদেশের, এই যে আমি আপনার সাথে টিভি ইন্টারভিউ দিচ্ছি, আমার কোনো দোষ থাকতে পারে, আমি কোনো অপরাধ করতে পারি, আমার কোনো শাস্তি হতে পারে, এটা আইনের কথা, হতেই পারে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কি প্রত্যেকটি মানুষ দোষী, প্রত্যেকটি মানুষ অপরাধী? কেন বাংলাদেশের মিডিয়াগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগকে দেখায় না? কেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন মানুষও টিভিতে যেতে পারে না? কেন বাংলাদেশের কোটি কোটি মানুষ বঞ্চিত হচ্ছে? কারণ জুলাইতে কারণ আপনারা হচ্ছে যেভাবে গুলি করেছেন। কারণ হচ্ছে কয়জন গুলি করেছে, কয়জনের সমর্থন ছিল। আমি তো 2 তারিখ রাতে টকশো করেছি, আমার টকশোতে দেখবেন সময় টিভিতে আছে, সেই সময় সরাসরি আমি বিরোধিতা করেছি, সরাসরি আমি ছাত্রদের পক্ষে কথা বলেছি, বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন করেছি, বলেছি আমি, আমার খেয়াল আছে যে আমার সন্তানের সমান তারা, তাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়া উচিত, আলোচনার টেবিলে বসা উচিত। আমার কথা আমি বাদই দিলাম, এরকম কোটি কোটি মানুষ আছে, এবং আমাদের সন্তানরাই, আওয়ামী লীগের অনেকের সন্তানই গেছে, তারাও কিন্তু আছে। আপনারা আওয়ামী লীগ কিন্তু মিডিয়া, করেছেন, আওয়ামী লীগ করেছেন। ফ্রিডম অফ প্রেস যদি থাকে, হুম। ফ্রিডম অফ প্রেস হচ্ছে ইস্যু, যে কথাটা আপনি বোঝানোর চেষ্টা করছি। আপনি কিন্তু লন্ডনে বসে আমার নিতে পারতেন, কিন্তু বাংলাদেশের কোন উপস্থাপক, কোন টেলিভিশন, কোন নিউজ পেপারের কোনো সাহস নেই কোন আওয়ামী লীগ নেতার, কোন আওয়ামী লীগের কর্মীর একটি সাক্ষাৎকার নিবে। সুতরাং যে দলটি কোটি কোটি মানুষকে প্রতিনিধিত্ব করে, কেউ একজন বলছে হেডরুম থাকলে আসেন, উনি অবশ্য ওনার পরিচয় গোপন করে বলেছেন, উনি কিন্তু নিজের পরিচয় দেন, কারণ চোররা তো কখনোই পরিচয় দিয়ে সাহস পায় না। ওই যে পরিচয় গোপন করে সে তার অন্য একজনের ছবি দিয়ে, আমি তার আরে নামটার সাথে চেহারা মিল থাকতে হবে না, সিরাজগঞ্জের হলে চিনতাম না, আমি অধিকাংশ লোককে চিনি, যাই হোক সে কথা বাদ দিলাম। সেটি হচ্ছে আপনারা বিনা অপরাধী সাব্যস্ত করে মামলা দিবেন, গ্রেফতার করবেন, নিয়ম অনুযায়ী বিনা অপরাধীদেরকে জামিন দিবেন না, রিমান্ডে নিয়ে শাস্তি দিবেন। তাহলে আপনাদের সাথে অতীতের সরকারগুলোর পার্থক্য কোথায়? কেন এই আন্দোলন হলো?
আন্দোলন কি হলো মাত্র 4-5টা ছেলেকে বা 6-7টা ছেলেকে একটা ভালো জায়গায় বসানোর জন্য, কিংবা কিছু সংখ্যক ছাত্রের অনুরোধে কাউকে এনে ক্ষমতায় বসানো হচ্ছে? আরে কি খুশি, বেচারা নিজের ছবিটাও দিতে পারে নাই, বাংলাদেশটা কমন নাম একে আজাদ লিখে দিয়েছে। উনি খুব মজা পাইছেন, পাবেনই তো। কারণ হচ্ছে মজা পাওয়া কেবল শুরু হয়েছে। এরপরে যখন মজা পাওয়া শুরু করবেন তখন দেখবেন কি মজাটি পান, কার পিছনে ঘুরছেন। আসলে সেদিন একজন বলছিল যে অনেক আওয়ামী লীগের নেতা তো আসলে বর্ডার পার হয়ে লিগালি হোক, তিনি তো দেশ ছেড়ে আহ, অনেকেই দেশের বাইরে গেছেন পার্শ্ববর্তী বর্ডার থাকার জন্য। কিন্তু এখন যারা এই যে হইচই করছে, তাদের জন্য কি বর্ডার খোলা থাকবে? তারা কিভাবে পালাবে? যাই হোক, এই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি বলতে চাই, আমি ভুল করতে পারি, আমার ভুল হলে আমার শাস্তি হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ধর্মের সাথে ধর্মকে যারা, যেমন আমি একটু আগে শুনলাম, যিনি এখন ওই যে কার যেন হাজবেন্ড, তিশার হাজবেন্ড, নামটা আমি ভুলে গেছি, ফারুকি সম্ভবত নাম, ফারুকী, কি নাম, মুস্তফা সরোয়ার ফারুকী। মুস্তফা মোস্তফা সরোয়ার সরোয়ার ফারুকী। ফারুকি। উনি বলছেন কি, আগের দিনে ধর্ম এবং সংস্কৃতিকে বিচ্ছিন্ন করা হয়েছিল, আমরা দুটো মিলে এক করার চেষ্টা করেছি। আমি অবাক হয়ে গেলাম। আপনি এখনই তার টিভি ফুটেজটি দেখবেন। আমি অবাক হয়ে গেলাম। ধর্ম, ইসলাম, মানুষ মুসলমান, আমি বাঙালি, আমি বাংলাদেশি, কোনো সন্দেহ নেই। কিন্তু দুটোকে আপনি এক করবেন, দুটোকে আপনি শিল্পকলা একাডেমিতে যে গান বাজনা দিয়ে আপনি ধর্মীয় উদযাপন করবেন, সেটা কিভাবে সম্ভব? অনেকেই প্রশ্ন করেন আমি কেন দূরে সরে থাকি, কেন আমি দূরে থাকি, আমি কেন? আপনারা আইনের শাসন করেন, এত বড় একটা আন্দোলন করেছেন, এত বড় একটা বিপ্লব বিপ্লব ভাব দেখেন, কেউ কেউ গণ অভ্যুত্থান করেন, আইনের শাসন চালু করেন। যদি অপরাধী হই, অপরাধে আমি যে বিচারের কাছে নিজেকে ন্যস্ত করে আমি আমার যে অপরাধ আছে তার শাস্তি বিচার চাই। বিচার তো হবে, আপনাদের বিচার তো হবে, মানে বিচার আপনারা, হবে না, আপনি বিচার, বলেছেন যে শোনেন আমি এখানে একটা কথা বলি। হুম, এই যে আমাদের তাজুল ইসলাম সাহেব, পাবলিক প্রসিকিউটর, তিনি বিচারের আগে শাস্তি দিয়ে দিচ্ছেন। এ ধরনের কথা, এ ধরনের কথা আমি প্রথম শুনেছি। তারই তো বিচার হওয়া উচিত। বিচারের আগে কারোর বিরুদ্ধে মামলা হলে হতে পারে, হতে পারে, এবং সাসপেক্ট হতে পারে, সে দোষী হতে পারে, নাও দোষী হতে পারে, দোষী হতে পারে, নাও দোষী, দোষী হতেই পারে। তার জন্য তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে যে বিচারটি করতে হবে। কিন্তু আগেই যদি ফাঁসি দিয়ে দেন, আগেই যদি তাকে মুখে শাস্তি দিয়ে দেন, তাহলে আপনাদের সাথে আপনারা এত বড় বড় কথা বলেন যে আপনারা আহ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, সুশাসন প্রতিষ্ঠা করবেন, আপনারা বিপ্লব ঘটিয়েছেন দেশকে, আহ মানুষকে শান্তিতে রাখার জন্য। তাহলে আগের সরকার, তার আগের সরকার, তার আগের সরকার সাথে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে মানুষের পরিবর্তন। আর কেউ যখন ক্ষমতায় যায়, সে তার অতীতকে ভুলে যায়। কেউ হয়তো বা ভাবছিল এক সময় আমি সিএনজি চালাবো পড়াশোনা শেষ করে, সে যদি ইমামের পাশে দাঁড়ায়, সে যদি দেশের হর্তাকর্তা হয়, তাহলে তো এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আপনি পত্রিকা দেখেছেন, আমি কিন্তু যে একটা তৈরি করে বলিনি। আপনি দেখেছেন যে সিএনজি সামনে দাঁড়ায় বলছে পড়াশোনা শেষে এখন তো সিএনজি চালাবো। না, আমি, তারা যে হয়েছে তাতে আমার কোনো আপত্তি নেই। আমার কথা হচ্ছে সঠিকভাবে দেশটি পরিচালনা করেন, যারা অপরাধী তাদের বিচার করেন, যারা অপরাধী না তাদেরকে বিচারের আওতায় না, ঠিক হবে না, সে যেই হোক না কেন। কিন্তু সেই কাজটি না করে ঢালাও ভাবে এইকে আসতে দিব না, ওকে আসতে দিব না, কি বলি, অনিবন্ধিত একটি দল বাংলাদেশের সবচেয়ে বড় নিবন্ধিত দলকে বাতিল করার জন্য অস্থির হয়ে উঠেছে। আরে 5ই আগস্ট, কিন্তু আপনারা চলে গেছেন কেন? অগস্ট, আপনারা তো চলে অগাস্ট, গেছেন, জুলাই, কিন্তু এই কথাগুলো অগাস্ট, তো দেশে বসে বলতে পারতেন। কতজন করছে, কতজন গেছে? তাদের বাদ দিয়ে দেন পার্টি থেকে। আপনারা যারা তো গেছে দেশে তাদের বসে বাদ দিয়ে এই দেন। কথাগুলো পাঁচ বলতে হাজার লোক পারছেন গেছে, না। 5,000 লোক গেছে, 5,000 লোক তো দেশের বাইরে আপনারা যায়নি। গেলেন কেন? আপনারা যদি সবাই বাংলাদেশের কোটি অপরাধী না কোটি হন আওয়ামী তাহলে লীগের গেলেন কেন? সমর্থকরা দেশে আছে। আপনি কেন, কেন আপনি অবিচার করছেন? কেন জেল গেট থেকে জামিন পাওয়া একটা লোককে আবার নতুন করে মামলা দিচ্ছেন, তাকে ফাঁসানোর জন্য, টাকা খাওয়ার জন্য? কেন আপনারা হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? কেন আপনারা গাড়ির বহন নিয়ে যান? আপনাদের 2 দিন আগে তো ওই ক্যান্টিনে বাকি পড়েছে। আপনার একটা পত্রিকায় খবর দেখলাম যে হোটেল শেরাটনে 10টি রুম, 10টি রুম ভাড়া করে নিয়ে রেখেছে, ভাড়া না দিয়ে তারা দখল করে রেখেছে। আগে শুনতাম যে ছাত্রলীগ কিংবা ছাত্র দল কিংবা তার আগে জাসদ ছাত্রলীগ হোস্টেলের রুম দখল করে। কিন্তু এই যে সুন্দর একটি জিনিস, যে শেরাটন পর্যন্ত তাদের রুচির আসলে উন্নয়ন ঘটেছে, ঠিকই আছে, কেন তারা হোস্টেলে থাকবে? তারা হয়তো শেরাটনের 10টা রুম এই ঈদের আগে দখল করেছে, কয়েক মাস হলো,
হয়তো পরের ঈদে আরো বেশি করে দখল করবে। এটাই তো হচ্ছে। আমরা বলি দেশের মানুষকে দেশের মানুষের মতো থাকার আচ্ছা, ওরা না অধিকার হয় দিন। 10টা রুম দখল করেছে, আপনারা তো দেশের অনেক কিছুই দখল করে বসেছিলেন, আপনারা তো ক্ষমতাই দখল করে বসেছিলেন, আপনারা আমি যদি তর্ক প্রপারলি না নির্বাচন ক্ষমতা, দিন। হ্যাঁ, আমরা যদি দোষ করেও থাকি, আওয়ামী লীগ করি, অবশ্যই যদি দোষ করে থাকি, আওয়ামী লীগ করা তার মানেই ফলাফল দোষ, তো এখন কিন্তু আওয়ামী না লীগ করা না না মানেই না দোষ। তার ফলাফল তো আমরা ভোগ করছি। তার অর্থ কি এটাই যে আপনি তাদেরকে ভয় দেখাচ্ছেন যে বাবা তোমরাও কিন্তু এই কাজ করছো, তোমরাও কিন্তু ভবিষ্যতে বিপদে পড়বে? নিশ্চয়ই আপনি এটাই বলতে চাচ্ছেন যে কেউ যদি অন্যায় করে থাকে সে শাস্তি পায়, সুতরাং আপনারাও যে কাজগুলো বর্তমানে করছেন সাবধান হয়ে যান। অবশ্যই সাবধান, এটা আপনি একটু উপস্থাপক হিসেবে দিতেই পারেন। ধন্যবাদ। জি, আপনি ঈদের বিনোদনগুলো দেখছেন, যেটা আমি প্রশ্ন করতে চেয়েছিলাম, কিন্তু আমরা যেটা প্রশ্ন করেছিলামও, কিন্তু মানুষ যে বলছে যে এইবার 15 বছর পরে আমরা ঈদের আনন্দ করতে পারলাম, এবং আমি অনেকেই, কিন্তু আপনারা যেমন আপনাদের নেতা কর্মী যেমন এখন আড়ালে থেকে ঈদ পালন করছে, বা আপনারা দূরে থেকে ঈদ পালন করছেন, এর আগে তো একটি দলকে আপনারা এইভাবেই ঈদ পালন করিয়েছেন, কাউকে জেলে রেখেছেন, কাউকে গুম করে রেখেছেন, এবং কেউ মাঠে ঘাটে ঈদ করেছে, বাড়িতে ঈদ করতে পারেনি, এমন পরিস্থিতি তো বাংলাদেশে গেছে 15 বছরে, গত 15 বছরে। তো সেই আপনি যদি পরিস্থিতি আপনি কথাটি বলেন, তাদেরকে কি বলবেন? না আপনি যদি বলে থাকেন আপনার কথা আমি আংশিক সত্যভাবে ধরে নিচ্ছি, শতভাগ না, কারণ অনেক বিএনপি বা অনেক জামাতের লিডারই ঘরে বসে ঈদ করেছে, কেউ কেউ হয়তো করেনি, আমি ধরে নিচ্ছি সত্য কথা। তার অর্থ হচ্ছে যে আওয়ামী লীগের সময় যা ঘটেছে সেই ঘটনাটি এখন আরো বেশি করে ঘটাতে হবে। অর্থাৎ যে পথে আওয়ামী লীগ চলেছিল, আওয়ামী লীগকে ফলো করে 15 বছর না, ক্ষমতায় আওয়ামী থাকা লীগের যায়, তো 16 এখন বছর অধিকার ক্ষমতায় নেই। থাকা যায়। সুতরাং তারা ভাবছে যে আওয়ামী লীগকে ফলো করা ছাড়া কোনো উপায় নাই, আমরা কেবল না, 7 মাস আওয়ামী 6 লীগের মাস তো শুধু আছি, অধিকার নেই, আরো আওয়ামী ছয় লীগের। সাত বছর থাকতে হলে, আরো 6-7 বছর থাকতে হলে আমাদের এই পথে নিতে হবে। অর্থাৎ তারা ক্ষমতা দখলের জন্য এই পথটি বেছে নিয়েছে। তারা জনগণের উন্নয়ন করার জন্য, আচ্ছা বলেন 7 মাস হয়ে গেছে, কি সংস্কারটি এখন পর্যন্ত হয়েছে? আপনি তো সমস্ত সময় সব নেতাদের সাথে কথা বলেন, আপনি তো সমস্ত সময় সব বড় বড় বুদ্ধিজীবীদের সাথে কথা বলেন, আমি না ছোট মানুষ। আপনি তো বলেন, বলেন কি সংস্কার 7 মাসে করতে পেরেছে? একটা 7 মাস? সংস্কার দেখান। আপনারা 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 15 বছর কি করেছিলেন? তারা তো মাত্র 7 মাস আমরা পার 15 বছরে, আমরা 15 বছরে কি মাত্র করেছি? 7 মাস পাস এ- করে এ- পাস এই পার ফিরিস্তি করেছে, দিতে এবং গেলে, তারা রাজনীতি এই করেনি, ফিরিস্তি আপনারা দিতে তো গেলে রাজনীতি করেছেন। এই ফিরিস্তি দিতে গেলে আপনার এই আধা ঘন্টা 35 মিনিটের টক শোতে হবে না। এই যে বলে আপনারা মানুষ, আপনারা আমি আরেকটা নির্যাতন বিনোদন করেছেন, দেই আপনাদের, অত্যাচার করেছেন আরেকটা মানুষের বিনোদন দেই, উপর। আপনারা আরেকটা বিনোদন মানুষকে দেই। অত্যাচার করেছেন, পত্রিকার হেডলাইন নির্যাতন দেখলাম, করেছেন, টিভির, এবং অবশ্যই আমি শান্তিতে, কথা, হ্যাঁ। আপনি যে আজকে আপনাকে বলছেন কথা, যে আপনি মিডিয়াতে কেন আপনাদেরকে ডাকা হয় না, মিডিয়াতে কেন কথা হ্যাঁ, বলতে দেওয়া হয় না, এটা অন্যায় হচ্ছে, হ্যাঁ, কিন্তু আপনারা কি কথা বলতে দিয়েছিলেন যখন সব মানে সময় বিরোধী, এই আপনার টক যখন শোতে, এই আওয়ামী আপনার, লীগের। আমি কথা বলি শেষ করি, না, আমি আমি কথা শেষ আমি করি। প্রশ্নটা শেষ আপনার টক করিনি। শোতে আমি আপনি প্রশ্ন প্রশ্নটা শেষ শেষ করেছেন, করিনি। যেটুকু করেছেন যখন সেটুকু উত্তর দিয়ে যখন তারপর আপনারা ক্ষমতায় পরটা ছিলেন, বলি। টেলিভিশনে গেলে হ্যাঁ, ওদেরকে নির্দিষ্ট করে দিত, সময় নির্দিষ্ট করে দিত, কথা নির্দিষ্ট করে দিত, এর বাইরে কথা বলা যাবে না, এবং টিভি চ্যানেল ভাই থেকে ঘুরে নিয়ে গেছিল। ভাই আমার চেয়ে তো বেশি টক শো বাংলাদেশে কেউ অনেকেই করে নাই। 2013 সন থেকে শুরু করে 2024 সনের একদম 2রা অগাস্ট পর্যন্ত করেছি। আমি আপনার মতো কোনোদিন শুনি নাই যে কাউকে সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আমি আমাদের আজকে প্রথম টকশোতেই শুনলাম। তো এসে এবং বলতো যে বাস্তবতা, বাস্তবতা এটা কখনোই করে দেওয়া হয় নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কেউ বলতে পারবে না। আপনি না, বলেছেন এইটা আপনি ভুল একজন অ্যারেস্ট করেছেন। হয়েছিল, একজনের ভুল না, এটা আপনি জানেন না ইভেন দেখে অনেক বলছেন। চ্যানেলে আপনি হয়তো, বিরোধী No, দলকে ডাকাই হতো না, বিরোধী হ্যাঁ, দলকে অনেক শুধুমাত্র চ্যানেলে সময় ডাকা হতো টিভিতে এবং 71 টিভিতে ডাকতো না, বাকি সবগুলো টিভিতেই ডাকতো এবং প্রত্যেককে সমান সুবিধা দিত। শুনেন, সত্য কথা বলতেই হবে। আপনি বানিয়ে না। তৈরি করে কথা বললে আমি সেটা কখনোই স্বীকার করবো না, যে কথাটা না, বলছিলাম। আপনাকে এটা স্বীকার এবার করতে একটা হবে, কারণ সুন্দর ওটা তো। হেডলাইন দেখলাম, না, না, ঈদের মানুষ স্বস্তিতে, দেশ থেকে ঈদের মানুষ, আপনি ঈদ নিয়ে আলোচনা করতে যাচ্ছেন তো, ঈদের মানুষ স্বস্তিতে গ্রামের বাড়ি ফিরে গেছে, প্রত্যেকটা পত্রিকায় আছে। এবং কোন কোন পত্রিকা আবার মজা করার জন্য, বিনোদন দেওয়ার জন্য ট্রেনের ছাদে মানুষকে গাদাগাদি করে ছবি উঠে বলছে মানুষ ঈদ যাত্রায় স্বস্তি। আপনি যদি তুলনা করে দেখেন, লঞ্চের ছাদে মানুষ গাদাগাদি বসে আছে, ঈদ যাত্রায় স্বস্তি। এই ছবিটি তো আমরা 2 বছর আগে দেখেছি, 10 বছর আগেও দেখেছি, তারপরে শেষ করিনি, কথাটা বলে রাখি। কিন্তু বাংলাদেশে তো বলেছে, বাংলাদেশ থেকে বলেছে এবার টিকিটের দাম বাড়েনি, তারপরে সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এই যে এই জিনিসগুলো গত 15 বছরে ঘটেছে ঈদকে কেন্দ্র করে, সেই তারপর যেমন রোজার মাসে জিনিসপত্রের দাম বাড়েনি, এগুলো কি আপনি কি এগুলাকে কি আপনি বলবেন যে এগুলো ভুল সব? না, ভুল না, সব ভুল না, আবারও আংশিক সত্য। আপনি বাংলাদেশের তেলের দাম জানেন?
মনে হয় তেলের দাম সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই, কিংবা চালের দাম জানেন মনে হয় কোনো ধারণা নেই। হ্যাঁ, শাকসবজি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কন্ট্রোলে ছিল, অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য, আমি কারো বিরোধিতা করবো না। কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে চাল যখন বিদেশ থেকে কম দামে আসছে, গতকালকে পেপারে হেডলাইন ছিল প্রথম আলোতে, সেইখানে বাংলাদেশের চালের দাম বাড়ছে প্রতিদিন, তেলের দাম বাড়ছে প্রতিদিন। কিন্তু অন্যান্য কিছু, এবং মুরগি মাংসের দাম বেড়েছে অনেকদিন। ঈদের সময় যদি আপনি পত্রিকা ভালো করে পড়ে থাকেন, দেখবেন যে ডিমের দামে চড়া বাজার, এই কথা বলছে, মুরগি চড়া বাজার, গরুর চড়া বাজার বলেছে। যে একটা দাম বাড়ছে সেগুলোর কথা আপনি বলছেন, আবার যেগুলো কমছে সেগুলোর কথা আপনি বলছেন। আমি বলছি আংশিক সত্য, আমি বলেছি তো আংশিক সত্য, পুরোটা না, পুরোটা না, আংশিক সত্য, সেটা আমি স্বীকার করে নিচ্ছি। আমি তো শতভাগ দেখতে পারবো না। আমি যদি মিথ্যা কথা বলতাম, কিংবা আমি যদি বলতাম যে কথাটা ঠিক নয়, তাহলে আপনি আমাকে বলতে পারতেন। কিন্তু আপনাকে জবাব দেন তেলের দাম বেড়েছে কিনা, মানুষের প্রয়োজনীয় জিনিস, চালের দাম বেড়েছে, চালের উপর বাংলাদেশে কিছু নাই, ডালের দাম বেড়েছে কিনা, ডালের দাম বেড়েছে কিনা। তারপরও আমি বলছি তো যে কিছু প্রয়োজনীয় দ্রব্য অবশ্যই সহনীয় পর্যায়ে ছিল, এর জন্য যারা এর সাথে জড়িত তাদের অবশ্যই জনগণের দোয়া পেয়েছে, কোনো সন্দেহ নেই। না, সেটা আপনি যেগুলো বেড়েছে সেগুলোর কথা বলছেন, কিন্তু বেশিরভাগই তো কমেছে। বিশেষ করে অস্বাভাবিকভাবে মানে ঈদের সময় যে ঘটনাগুলো ঘটতো সেই ঘটনাগুলো এবার ঘটেনি। এবং যেমন এবং যে মানে চুরি হতো, ডাকাতি হতো, তারপরে আইন শৃঙ্খলার বিষয়ে কেউ নিরাপদে থাকতে আইন পারতো না। শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে এইবার দেশের কমিশনার বলে যে ঈদের সময় বাসায় যখন দেশের বাড়ি যখন যাবেন তখন বাসা নিজ দায়িত্বে রেখে যাবেন, এরপরে আর কারো কোনো কথা বলার দরকার নাই, সেটা বলেছে, কিন্তু সেরকম তো কোনো ঘটনা ঘটে নাই। সেরকম ঘটনা ঘটেনি, তার অর্থ হচ্ছে যে যারা বাড়ি ছেড়ে চলে গেছে নিজ দায়িত্বে তারা সিকিউরিটির ব্যবস্থা করেছে, সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সিকিউরিটি দিতে। এটাই তো প্রমাণ করে ঘটে নাই, অথচ তারা দায় দায়িত্ব নিচ্ছে না। তার অর্থ কি, যে কেউ একজন সমর্থন দিয়েছে। আপনারা বলছেন, আমি বলছি না তো, দূরে বসে বলছেন, বাংলাদেশে বসে তো না না না, দূরে বসে বলছি না তো। বাংলাদেশের যে দেশে 48 ঘন্টায় 17টা রেপ হয়, যে দেশে 157 জন মব লিঞ্চিং এ মারা যায়, সেই দেশে যদি আইন শৃঙ্খলা ভালো বলেন, তাহলে আপনার খোঁজ খবর সম্বন্ধে আমার সন্দেহ কিন্তু অনেক বেশি হয়। সুতরাং আমি বলি না যে একজন মানুষ, আমিও আওয়ামী লীগ ক্ষমতা থাকা সত্ত্বেও বিএনপি সমালোচনা করেছি অনেক, কিন্তু তাদের দু চারটা ভালো কাজ যা চোখে পড়েছে তা কিন্তু সবসময় প্রশংসাই করেছি। যে আশা নিয়ে মানুষ জননেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাবার পর ডক্টর ইউনূসকে বসিয়েছিলেন, মানুষের যে উচ্ছ্বাস ছিল সেই উচ্ছ্বাসে ভাষা পড়েছে, জনপ্রিয়তা কমে গেছে। বিশেষ করে তিনি যখন নিরপেক্ষতা হারিয়েছেন। একজন লিখেছে টিকিটের দাম সিরাজগঞ্জ থেকে গাজীপুর 250 টাকা ছিল, সেটা 500 টাকায় গেছি। এটা হয়তো আপনার নেতা কর্মীরা লিখছে। ও আচ্ছা, এইটা লিখলে আমার নেতা কর্মী, অর্থাৎ বায়াসড, তাই তো, যে বায়াসড হয়ে লিখেছে। আর যারা লিখছে আপনার নেতা কর্মী, তারা কি বায়াসড হয়ে লিখছে না? অর্থাৎ তারা লিখলে ঠিক আছে আর অন্য কেউ লিখলে ঠিক নেই, এটা কি বলতে চান আপনি? না, তা বলতে চান না, তাহলে অন্য আলাপ করেন না। আপনারা তো আসলে আপনারা আগে বলতেন যে দেশের বাইরে থেকে বিএনপি গুজব ছড়াচ্ছে বা তারেক রহমান গুজব ছড়াচ্ছে। একটা কথা বলি, এখন যে আপনারা গুজব ছড়াচ্ছেন, আপনারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, এবং এই যে আপনাদের নেতা কর্মীরা যা বলছে, ঠিক আছে, এবং আজকেও আমাদের উপদেষ্টা মাহফুজ আলম বলেছে যে আওয়ামী লীগের লক্ষাধিক নেতা কর্মী ভারতে বসে ষড়যন্ত্র করছে। ঈদের সময় আমরা বড় বড় খবর দেখেছি নিউজ পেপারে যে আপনারা ষড়যন্ত্র করছেন, দেশকে কিভাবে অস্থিতিশীল করবেন, এবং বিভিন্ন ভাবে আপনারা আসার চেষ্টা করেছেন, বিভিন্ন রূপে আসার চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তারপর আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কি লাভ হবে? ভালো প্রশ্ন করেছেন আপনি। প্রথমত আমি শ্রদ্ধা রেখে বলছি যে উপদেষ্টার কথা বললেন, তিনি যেন একজন গণিতের শিক্ষক রেখে নেন অঙ্ক করার জন্য। 1 লাখের পর কয়টা শূন্য আছে তিনি যেন ভালো করে বোঝার চেষ্টা করেন। 1 লক্ষ লোক ভারতে আছে, এটা মূর্খতা। যেমন ওই যে একবার বলেছিলেন আপনাদের আর এক মূর্খ উপদেষ্টা আসিফ নজরুল, যে 26 লক্ষ লোক বাংলাদেশে ইন্ডিয়ানরা কাজ করে, এরা সব মূর্খ, গোমূর্খ। আসলে গোমূর্খ না, এরা হচ্ছে কি মানুষকে ব্রেন ওয়াশ করে, মানুষকে মোটিভেট করে নিজেরা যে ব্যর্থ, সেই ব্যর্থতা ঢাকতে অন্যের উপর দোষ চাপিয়ে দেয়। আচ্ছা আপনি বলেন, আওয়ামী লীগ যদি এতই শক্তিশালী হয়ে থাকে,
তাহলে আওয়ামী লীগের শীর্ষস্থায়ী নেতৃবৃন্দ দেশের বাইরে আছে কেন? তাদের যদি এতই ক্ষমতা থেকে থাকে দেশকে অস্থিতিশীল করবে, দেশে গুজব ছড়িয়ে সরকারকে ফেলে দিবে, তাহলে দেশের বাইরে জেলখানা, গ্রাম থেকে পালিয়ে, বাড়ি থেকে পালিয়ে বসে আছে কেন? এগুলো হচ্ছে তাদের তৈরি, যারা এই কথা তৈরি করে জনগণকে বোঝাতে চায় আমরা তো দেশটাকে ভালোই চালাতে চেয়েছি, আসলে না আওয়ামী লীগের জন্য পারছি না। আরে আওয়ামী লীগকে যদি দেশ ছাড়া করতে পারো, তাহলে দেশে যে অস্থিতিশীল যারা করছে তাদের ধরতে পারো না? তাদেরকে অ্যারেস্ট করতে পারো না? তোমরা না বললে যে দেশে শান্তি, আপনি তো বললেন শান্তি শৃঙ্খলা দিয়ে দেশে, আপনি তো এইমাত্র বললেন, এটা না, কনফ্লিক্টিং হয়ে গেল আবার, সরকারকে তো ওরা নাড়াতে যে পারছে না, যে যত শান্তি ষড়যন্ত্র শৃঙ্খলা, করছেন। চুরি চামারি, কোনো অস্থিতিশীলতা নাই, সবাই শান্তি আনন্দে ভাসবে সারা দেশ। আবার আপনি বলছেন যে এক মূর্খ উপদেষ্টা বলছে যে দেশে নাকি অস্থিতিশীলতা করার চেষ্টা করা হচ্ছে। বলেন না, কোনটা উনি তো বিশ্বাস আমাদের করব? দেশের উপদেষ্টা, আপনি তো এরকম মূর্খ বলতে কনফ্লিক্টিং পারেন না। নিউজ কোনটা আমি বিশ্বাস করবো? আপনি বলেন না, কোনটা আমি বিশ্বাস করবো, বলেন। আপনি তো মূর্খ বলতে না, পারেন না, উনি তো উপদেষ্টা, উনি তো তো সম্মানিত উপদেষ্টা। উপদেশটা মূর্খ হইতে পারে না? হতে পারে না? আরে কিন্তু আরে আপনারা তো চেষ্টা করছেন উপদেশে সব সরকার। বিজ্ঞ, না না আমরা খুব জ্ঞানী, আমি এটা কিন্তু বলি নাই, আমি একবার বলিনি যে আমরা জ্ঞানী, আমি কিন্তু একবার বলি না আমি খুব বেশি জানি। আমি বলছি যে অঙ্কের হিসাবে এত কাঁচা লোক দেশ চালায় কিভাবে, কিংবা 26 লক্ষ লোকের হিসাব দিয়ে আসিফ নজরুল এখনো কিভাবে উপদেষ্টা হিসেবে আছে? তার তো 26 লক্ষ লোককে ওই 7-8 মাস আগে প্রথমেই দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। আর 1 লাখ লোক যে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে পালিয়েছে বা বিদেশ গেছে, তাদের একটা লিস্ট প্রকাশ করা উচিত ছিল আজকের উপদেষ্টাদের, তারা তো করতে পারে নাই। এই যে বিএনপির সময় তারা বলতো কত 5 লক্ষ মামলা, 70 লক্ষ আসামি, আর এই সরকার এসে 6224টি 26 মামলা, লক্ষ মামলা। হ্যাঁ 26 লক্ষ মামলা, 26 লক্ষ মামলা বলতো। ওকে ফাইন, তাহলে এই সরকার এসে 6,224টি মামলা খারিজ করে দিল, বাতিল করে দিল। বাকি গায়েবী মামলাগুলো কিভাবে গায়েব হয়ে গেল 26 লক্ষ থেকে 25 লক্ষের বেশি? এগুলো হচ্ছে পলিটিক্যাল কথা, মানুষকে বিভ্রান্ত করার জন্য। আমি দাবি জানাই যে 6,224টি মামলা যে বাতিল করে দিল, খুশি হয়েছি। বাকি 25 লক্ষ মামলাও দেয়, কিন্তু তারা তো সেই 25 লক্ষ মামলা খুঁজে পাচ্ছে না, কোথাও সেই মামলা নেই। সে তার যে গায়েবী মামলা বলতো, সেই মামলাগুলো গায়েবী আসলে, মানে মামলাও হয়নি, শুধু বিএনপি নেতাদের মুখে ছিল সেই কথাগুলো। বিএনপি দেখেন এত বড় একটা পার্টি, বিএনপি এত বড় একটা পার্টি, তারাও কিন্তু একটু বিপদে আছে। কারণ হচ্ছে তাদের জনপ্রিয়তা জনসম্পৃক্ততা আসলে অনির্বাচিত সরকারদের কাছে কোনো কথা নয়। কারণটি হচ্ছে তারা চায় ক্ষমতায় থাকতে, এবং যতদিন নির্বাচন না দিতে চায় ততদিন তাদের জন্যই ভালো। এখন যদি নির্বাচনে দেয়, তাহলে হয়তো ওই যে অনিবন্ধিত দলটি হয়তোবা তাদের রেজাল্ট কি হবে তারা ভালো করেই জানে, এবং তাদের সুবিধার জন্যই বাংলাদেশের রাজনৈতিক দলের নিবন্ধিত নেওয়ার জন্য যে সমস্ত শর্তগুলো ছিল, সেই শর্তগুলো শিথিল করার পরই তারা নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে তারা নিবন্ধনের দরখাস্ত করবে। তাদের এত শক্তি, কিন্তু তাদের আসলে কোনো সামর্থ্য নেই। এইটাই হচ্ছে, শুনেন, কাগুজে বাঘ আমরা অতীতেও দেখেছি, ভবিষ্যতেও দেখবো। আপনি যে বলছেন যে সরকার মানে সরকারের নাড়ানোর জন্য চেষ্টা করতেছে বাইরে, কিন্তু আপনারা তো পাচ্ছেন না, মানে সরকারকে বিতর্কিত করার জন্য যেটা করার আপনারা তো সেটা পাচ্ছেন না, সরকার তো ঠিকই আছে, এবং সরকার কিন্তু এরা কিন্তু রাজনীতি করে। আপনাকে তো একটা প্রমাণ করতে হবে যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে সরানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে, মাঠে নেমে পড়েছে। এবং মাঠে নেমে পড়েছে, শুধু মাঠে নেমে পড়ে নাই, ভারতের মিডিয়াগুলোকেও আপনারা ইউজ করছেন বিরাট অঙ্কের টাকা দিয়ে, এরকমও তো আমরা দেখতে পাচ্ছি। আমার একটাই কথা, যে কে টাকাটি দিল সেটাও কিন্তু, ধরেন আমরা এই যে ঢালাও ভাবে কথা বলে রাখি, যে মামলার কথা বললাম না, আপনি বললেন 26 লক্ষ মামলা, 6,000 মাপ পেয়ে গেছে, বাকি মামলা গেল কই, গায়েব হয়ে গেছে। এই যে আপনি বললেন বিশাল অঙ্কের টাকা, আপনি কার কাছে শুনেছেন নিশ্চিত? কিন্তু না, শুনি নাই, পত্রিকায় আসে যে আপনারা টাকা দিয়ে এই যে এই কিছুদিন, না না কথাটা শুনে নেন, এই যে কিছুদিন আগে একটা পত্রিকায় বিবৃতি দেখলাম, একটা কমিশনের রিপোর্ট দেখলাম, শ্বেতপত্র, যে বাংলাদেশকে এত হাজার কোটি টাকা দেশের বাইরে চলে গেছে, এবং এই টাকাটা কিন্তু স্পেসিফিক ভাবে বলতে পারে নাই সেই শ্বেতপত্র কত হাজার কোটি টাকা গেলে দেশের সম্পদ দেশে ফিরে আসুক, যে অপরাধী সে শাস্তি পাক, এটা নিয়ে কেউ কোনো আপত্তি করবে না। কিন্তু সুনির্দিষ্ট তারা কিছু বলতে পারে নাই আজকে পর্যন্ত, বলে নাই তারা। তেমনি ভাবে এই যে আপনি বললেন বিপুল অঙ্কের টাকা, বিপুল অঙ্কের টাকা এক একজনের কাছে এক এক রকম, যে নিম্ন মধ্যবিত্ত মানুষ তার কাছে 5 লাখ টাকা অনেক টাকা,
যে এস আলম তার কাছে হয়তো 50 কোটি টাকাও কোনো টাকা না। সুতরাং বিপুলটা কি, বিপুল অঙ্কটা কোথায় গেল, বিপুল অঙ্কটা কে দিল, বিপুল অঙ্কটা কাকে দিল, আপনাকে তো সেগুলো বলতে হবে। আমি তো আপনাকে জিজ্ঞেস করবো সেটি, কারণ একটা কথা বিপুল বললে তো অঙ্ক, সেটার কথা পিছনে না ব্যাকআপ থাকতে বিপুল হবে। অঙ্ক, না ব্যাকআপ না বিপুল থাকলে অঙ্ক তো আমি আমি মুখরোচক কথা আমি বলি না, মুখরোচক কথা আমি বলি না, আমি শুনতে অভ্যস্ত না। টাকার যে কথা যে কথাগুলো, বলা হচ্ছে সেটা কি আপনারা করছেন না, নাকি সেটা আপনি কি অস্বীকার করতে চান কিনা, সেটা হচ্ছে আরে একটা আমি প্রশ্ন। তো চুনোপুঁঠি, আরেকটা হচ্ছে আমি যে তো কেউ তো দাঁড়া আমি শেষ আপনি করি তো এই আমাকে, কথাটা। আপনি আমাকে দেখে তো আমি আপনি চুনোপুঁঠি, তো আমাকে দেখায় আমাকে টাকা এই প্রশ্ন দিবেন জিজ্ঞেস না। করে লাভ নাই। আমি তো চুনোপুঁঠি এ ব্যাপারে, যে আমি তো আর আওয়ামী লীগের বড় করে নেতা না, বরঞ্চ আওয়ামী লীগের শেষ পারে এমপি নমিনেশন পাই নাই, আমি জানি এবং না আপনি আওয়ামী কোথায় লীগের। আছেন, কিন্তু কলকাতায় তো এই যে রোজার সময় কয়েকটা মিটিং হলো, পত্রিকায় আসলো, সেখানে আসাদুজ্জামান খান কামাল ছিলেন, আরো অনেকেই ছিলেন, দুটো মিটিং হলো বড় করে। তারপরে আর কে কে এছাড়া তো ছিলেন? আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র মিটিং তো হয়, ছাত্রলীগের একটা মিটিং হলো, ইফতার পার্টি হলো, সেখানে কিভাবে দেশকে অস্থিতিশীল করা যায় সেই ব্যাপারে আপনারা যেমন টাকা ছড়াচ্ছেন, অনলাইনে টাকা ছড়াচ্ছেন, তারপরে বিভিন্ন ভাবে আপনারা অস্থিতিশীল করার জন্য দেশের মধ্যেও টাকা ছড়াচ্ছেন। এগুলো আপনারা তো সরকারকে কিছুই করতে পারছেন না, আপনারা চেষ্টা করছেন কিন্তু কিছু করতে পারছেন না। আমি তো ওইটাই বললাম, যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি এখন এত ক্ষমতাশালী থাকতো, তাহলে তো বাংলাদেশ আওয়ামী লীগই ক্ষমতায় থাকতো। অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের সেই ক্ষমতাটা এখন নেই, এটা বুঝতে হবে আপনাকে। এটা সত্য কথা, ক্ষমতা এবং তো সত্য নেই, কথা সত্যই থাকে। ক্ষমতা নেই কিন্তু কিন্তু আপনি যে আপনারা কথাগুলো চেষ্টা করছেন। বললেন, যে বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে, আরে 5 জন মানুষ যদি এক এলাকায় থাকে, যদি ইফতার করে একসাথে, এটাকে যদি আপনারা দোষ দেন, টাকা ছিটাটা বলেন, সরকারের মনে এত ভয় কেন? না 50 জন মানুষ একসাথে ইফতার করেছে, 50 জন মানুষ দেখে হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে, এবং আপনাদের ব্যবহার করছে যে কিভাবে এর বিরুদ্ধে অপপ্রচার করা যায়, না সেটা আপনারা নাই। করছেন না। ঠিক আছে, তারা যে টাকা বিলি করেছে, আপনার কাছে অনুরোধ আমার, আপনার সাথে তো নিশ্চয়ই সরকারের কানেকশন আছে, আপনি তো নিশ্চয়ই যেহেতু করেন সব সব ধরনের কানেকশন, একটা প্রমাণ আপনি দিবেন যে কে কাকে কত টাকা দিয়েছে, তাহলে আমি বুঝবো হ্যাঁ একজন যখন দিয়েছে হয়তো আরো 5 জনও দিতে পারে। কিন্তু আপনাদের যদি না সমস্যা কি দিয়ে আপনারা থাকে, যখন কিংবা ক্ষমতায় না ছিলেন, প্রমাণ করতে পারেন, তাহলে এই কথাগুলো কি বলা আপনার ঠিক? এই যে এই আপনাদের কথাগুলো সমস্যা কি ঠিক না। আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখনও আপনারা বলতেন যে এই প্রমাণটা দেন, এখনো অবশ্যই, আপনারা সেই একই কথা বলছেন যে সোশ্যাল অবশ্যই মিডিয়াতে প্রমাণ চাই, প্রমাণ ছাড়া আপনারা এই বলছেন দেশে যে হলো সোশ্যাল, ইভিডেন্স বেসড, অর্থাৎ প্রমাণ ছাড়া কোনো কথার কোনো দাম নাই। আর আমি আমরা কতগুলো যদি কথা কোনো শুরু প্রমাণ, থেকে এ পর্যন্ত বলেছি, প্রত্যেকটির প্রমাণ দিয়ে কথা বলেছি। কিন্তু যদি কোনো গুজব, এই যে গুজবের কথা বলছেন না, এই ধরনের, আমি আবার গুজব না ছড়াই, সেটা ব্যাপারে আমাকে সাবধান থাকতে হবে। আপনি কিন্তু যেন আওয়ামী লীগ গুজব তো না গুজব ছড়ান। ছড়াচ্ছে, আওয়ামী লীগ তো গুজব ছড়াচ্ছে বিভিন্ন জায়গা থেকে, দেশের বাইরে থেকে। আমি আবার শুরুতেই আপনাকে যেই প্রশ্ন করেছিলাম যে আগে জি, আপনারা বলতেন যে বিএনপি বা তারেক রহমান দেশের বাইরে থেকে গুজব ছড়ায়, এখন তো আপনারা দেশের বাইরে বসে গুজব ছড়াচ্ছেন বিভিন্ন ভাবে। এখনো আপনারা তো তো তারেক সোশ্যাল রহমান মিডিয়া দেশের ইউজ বাইরে, করতেছেন, আপনারা এখনো তো সোশ্যাল তারেক মিডিয়া রহমান ইউজ দেশের করে বাইরে। গুজব ছড়াচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় গুজব যে ছড়ে না তা না, তবে কে ছড়াচ্ছে সেটা আমি বলতে পারবো না। কারণ আপনারা যার কথা আগে বলেছি, তিনি এখনো দেশের বাইরে, এবং অনেক বছর হলো দেশের বাইরে। এখন তো আওয়ামী লীগ দেশে নেই, এখন তো দেশে ফিরে যাওয়া দরকার, কিন্তু সেদিকে তো নজর দেখছি না। এমন কোনো মামলাও নেই যে গেলে অ্যারেস্ট হয়ে যে হাজতে থাকতে হবে, কোনো মামলাও নেই, সমস্ত মামলা বিলকুল খালাস। গত গত সপ্তাহ সুতরাং পর্যন্ত তো ছিল, সুতরাং গত সপ্তাহ পর্যন্ত গতকাল তো ছিল, নাই। হুম। হ্যাঁ ছিল, ছিল, কিন্তু এখন তো আর নেই। দেশের মাটিতে যাওয়ার জন্য এত অস্থির, তো এখন তো সেই অস্থিরতা দেখি কমে গেছে। হয়তো আপনার সাথে মাসখানেক বা 2 মাস তারপরে পরে আপনার আসবো আমি টিকটকের সাথে, বা 6 মাস পরে খালদা দেখবো, জিয়াকে তখন আপনারা যেন দেশে, বলতে পারি আপনি, আপনি যেন বলতে পারেন হুম যে দেখেন আপনি বলছিলেন যায় নাই, এখন কিন্তু চলে গেছে, আপনি যেন হুম, বলতে পারেন। আর যদি যে না বলতে যাওয়ার পারেন, পরে অবশ্যই তখন বলবেন। আপনাকে জিজ্ঞেস করবো কেন যায় না, আপনি উত্তরটা নিয়ে রাখবেন। জি, আপনারা তো খালদা জিয়াকে দেশের বাইরে যেতে দেননি, এখন ঠিকই উনি ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে গেলেন, ছেলের সাথে ঈদ করলেন, তারপরে কিন্তু আপনারা দেশে থেকে ঈদ করতে পারলেন না। এটা খুবই দুঃখজনক যে একজন অসুস্থ মানুষ, আমি একজন ডাক্তার, অসুস্থ মানুষ ধর্ম বর্ণ রাজনীতি নির্বিশেষে চিকিৎসা পাওয়ার অধিকার রাখে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা সেটা বেগম খালেদা জিয়া হতে পারে বা একজন সাধারণ মানুষ হতে পারে। কিন্তু এ ব্যাপারে আমার দুটো কথা সবসময় মনে বাজে, অতীতে আমি বলেছি। এক, বাংলাদেশের বিএনপিও একসময় বেগম খালেদা জিয়া দল ক্ষমতায় ছিলেন, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার এমন একটি অবস্থা করেছেন, আমাদের কথা বাদ দিলাম, যে তাদেরকেও চিকিৎসা নিতে দেশের বাইরে যেতে হয়। এক, আপনাদের আর তো দুই সর্দি হচ্ছে, কাশি হলেই যেতে আমি হতো। দুই আমি বলি, আমি কথা শেষ করিনি। দুই, হুম। আপনি দেখেন আমরা শুনতাম যে এই আজকে না গেলে কালকেই ওনার শরীর খুব খারাপ হয়ে যাবে, উনি থাকবেন না, ওনার খুব অসুবিধা হয়ে যাবে। কিন্তু আপনিই বলেন, 8 তারিখে 8ই অগাস্ট বলা হলো উনি ফ্রি, উনি যে কোনো সময় যেতে পারেন। ওনার যদি এতই প্রয়োজন থাকতো, তাহলে উনি 3-4টি মাস অপেক্ষা করলেন কেন?
আমার প্রশ্ন, আমি জাস্ট প্রশ্ন, আমার মনে প্রশ্ন জাগতেই পারে একজন সাধারণ মানুষ হিসেবে, যে তাহলে কি আসলে আওয়ামী লীগের ডাক্তাররা যারা সেই সময় তার চিকিৎসার সাথে জড়িত ছিল, বা যারা ডাক্তাররা বা যারা তার ডাক্তাররা জড়িত ছিলেন, তারা রাজনৈতিক কারণে বলেছেন যে এই মুহূর্তে যাওয়া দরকার, কিংবা অন্য কেউ হয়তো বুঝিয়েছে যে আওয়ামী লীগ সরকারকে যে আসলে এত খারাপ অবস্থা, আমি জানি না, আমি যেহেতু তার ব্যক্তিগত ডাক্তারও ছিলাম না, কাছাকাছিও ছিলাম না। সুতরাং কেন উনি পরের সপ্তাহে গেলেন না, তার পরের সপ্তাহে গেলেন, আমার কিন্তু মনে প্রশ্ন ছিল, মনে প্রশ্ন আছে কিন্তু। সুতরাং এই প্রশ্নের উত্তর আপনি হয়তো আপনাকে ভবিষ্যতে হয়তো আপনি আমার যদি কারোর সাথে আলাপ করে পান, আমাকে একটু জানাবেন, আমার খুব জানার ইচ্ছা ডাক্তার হিসেবে। জি। না, আমার প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, আপনারা যেতে দেন নাই, উনি গিয়েছে, এবার ভালো একটা ঈদ উনি করতে পেরেছেন নেতাকর্মীদের, মানে লন্ডনে ওনার ছেলের পরিবারের সাথে এবং এখানকার নেতাকর্মীদের সাথে। তো হ্যাঁ, আমি যেটা আপনারা করতে পারেন, আপনারা দেশের বাইরে থেকে বা আপনাদের নেত্রী আজকে কিন্তু দেশের বাইরে থেকে নিজের চেহারাটা পর্যন্ত দেখাতে পারেন নাই। ঠিক আছে? আমরা ওনার অডিও শুনেছি বেশ কয়টি। কিন্তু উনি কিন্তু সামনে আসতে পারেননি। অনেক নেতাদেরকেই আমরা সামনে এসে দেখেছি, বড় নেতাদেরকে অনেক টক শোতে অ্যাটেন্ড করেছে। কিন্তু আমরা কিন্তু নেত্রীর চেহারা এখন পর্যন্ত দেখিনি আপনাদের। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনার মতোই দেখার জন্য। মানে আমরা আসলে জানার ইচ্ছা যে আপনারা নিজেরা দেখেছেন কিনা উনার চেহারা। যারা ও এ ব্যাপারে আপনি বলি যে কোথায় আছেন আমি আসলে জানি আপনি না। আপনি আসলে আদার ব্যাপারীর সাথে কথা বলছেন, জাহাজের খবর নেওয়ার ক্ষমতা আমার নাই। সুতরাং এই ক্ষুদ্র মানুষদের ডেকে এনে এত বড় প্রশ্ন করলে তো মুশকিল। আপনি যারা মানে আওয়ামী লীগের নেতৃত্ব দেন, যারা আওয়ামী লীগকে পরিচালিত করেন, যারা আওয়ামী লীগের আহ, কেন্দ্রীয় নেতা, জাতীয় নেতা, তাদেরকে নিয়ে এই প্রশ্ন করবেন? আমার মতো ক্ষুদ্র একজন মানুষকে এই প্রশ্ন করাটা কি আপনার ঠিক হয়েছে বলেন? যে না, এমপি নমিনেশন পায় না নিজের এলাকায়, যে পার্টির কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে নাই গত 5 বছর হলো, মানে কোনো গুরুত্বপূর্ণ সদস্যপদ ছাড়া, তার পক্ষে কি এই ধরনের প্রশ্নের জবাব দেওয়া সম্ভব? কখনোই না। না, আমি আসলে সেই প্রশ্নটা মানে ওই প্রশ্নের দিকে যেতে চাইনি, বাট হয়ে গেছে প্রশ্নটা। কিন্তু যে প্রশ্নে যেতে চেয়েছিলাম যে বিএনপিকে বা বিএনপি নেত্রীকে খালেদা জিয়াকে উনি শেখ হাসিনা বিভিন্নভাবে কিন্তু অপদস্থ করার চেষ্টা করতেন ওনার কথার মাধ্যমে। ইভেন লন্ডনে আমরা শুনেছি যে দুইবার উনি খুব খারাপ ভাবে উক্তি করেছেন। তো সেই খালেদা জিয়া কিন্তু আজকে ভালোভাবে ঈদ করতে পারলেন। কিন্তু সেই শেখ হাসিনা কিন্তু আজকে করতে পারলেন না। তো পরিস্থিতিটা অন্যরকম। সিনারিওটা সবার জন্যই শিক্ষণীয়। আমি যে প্রশ্নটা এখন করতে চাই আমি সেটা কিন্তু হচ্ছে এই কথাটাই বলেছি আপনাকে, যে সবার জন্য শিক্ষণীয়। আপনি যে কথাটি বললেন না, এত সুন্দর করে বলতে পারিনি, আসলে বুঝাতে পারিনি যে সবার জন্যই শিক্ষণীয়। সবাই যেন শিখে রাখে রাজনীতি বড় পিচ্ছিল পথ, পা যে কোনো সময় পিছলাতে পারে যে কারো। সুতরাং সবাইকে একটু, যে যত আইন মেনে চলবে, যে তত সুশাসন কায়েম করবে, যে তত জনসম্পৃক্ত হবে, সে তত ভালো থাকবে। এটাই বুঝতে চাইলাম। জি, ধন্যবাদ। সেনাপ্রধান কয়েকদিন আগে একটি বক্তব্য রেখেছিলেন। বক্তব্য রাখেননি। উনার সাথে হাসনাত আব্দুল্লাহর একটি উম বৈঠক হয়েছে বা কথা হয়েছে সাজিদ আলম বা হাসনাতের। সেখানে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা উঠে এসেছে। ইনক্লুসিভ ইলেকশনের পারপাস, যে নতুন আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণের সুযোগ দেওয়ার ব্যাপারে। তো সেই পুনর্বাসনের ক্ষেত্রে ২-৩ জন নতুন দলের জন্য বা নতুন আওয়ামী লীগের জন্য ২-৩ জন নেতার কথাও বলা হয়েছে। আপনার কি সেই ব্যাপারে কোনো আইডিয়া আছে কেন? আমার খুব একদম একদম পুরোপুরি আইডিয়া আছে। হুম। আইডিয়াটি হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং জননেত্রী শেখ হাসিনার কমান্ডে চলে। অতীতেও যেমন আওয়ামী লীগকে বিভক্ত করা সম্ভব হয় নাই, যে যত চেষ্টাই করুক না কেন ভবিষ্যতেও আওয়ামী লীগ কখনোই বিভাজিত হবে না। জননেত্রী শেখ হাসিনা যতদিন আছেন, তার নেতৃত্বেই আওয়ামী লীগ চলছে এবং আওয়ামী লীগ চলবে। এটা আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মী ভালো করেই জানেন। এবং কেউ এ থেকে পা পিছলেও ভুল করার চেষ্টা, যার মাথায় এক ছটাক বুদ্ধি আছে, সেও করবেন। আরেকটি প্রশ্ন আপনার কাছে যে আওয়ামী লীগের যে ২-৩ জন নেতার কথা বলা হয়েছে, তাদের বলা হচ্ছে যে যাই হোক, সে বিষয়ে আপনি বলেছেন যে শেখ হাসিনার বাইরে কোনো কিছু যাবে না। কিন্তু আজকে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, উনি এনসিপির এখন আহ্বায়ক। উনি বলছে যে আগামী জাতীয় নির্বাচনে কোনো ইয়ে থাকবে না। আওয়ামী লীগের কোনো মার্কা থাকবে না। এবং আওয়ামী আহ লীগের বিচারক ওনার ব্যবস্থা, মার্কাটা কি? ওনার মার্কাটা কি? ওনারা তো নতুন দল যার এখনো। যার নিজের কোনো মার্কা নেই, আগে মার্কা পাক, তারপর আমি মার্কার আলাপ করবো। এখন এই আলাপ করে লাভ কি? মানে আর আরেকটি প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে
এই যে চীন সফর করে আসলেন ডক্টর ইউনূস, বেশ সফলতার সাথে ইয়ে করেন। এই সফলতাটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের আমলেও তো নিশ্চয়ই অনেক সফর করেছেন, বা চীন সফরে এতটা সফল হতে পারেনি, কিন্তু ডক্টর ইউনূসের চীন সফরে অনেক সফলতার কথা অনেকে বলছেন বা আমরা দেখতে পাচ্ছি, বা আসলেই উনি কিছুটা সফল। ওনাকে যেরকম ভাবে নিয়ে গিয়েছিল দিয়ে গেছে, এবং যেরকম কয়েকটি চুক্তির কথা বা সমঝোতা স্মারকের কথা বলা হয়েছে, সেই সফলতাটাকে আপনারা কিভাবে দেখবেন? শোনেন, আমরা বাংলাদেশে, আমরা চাই বাংলাদেশ ভালো করুক, স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে টিকে থাকুক। বাংলাদেশের স্বার্থে যদি কোনো কাজ হয়, বাংলাদেশের স্বার্থে, আমরা অবশ্যই সমর্থন করব, কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। এর আগেও 2-3টি সফরের পরে নিয়ন্ত্রিত, সরকার নিয়ন্ত্রিত পত্র পত্রিকাগুলো, সবগুলো তো টেলিভিশন, বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া সব সরকার নিয়ন্ত্রিত, তারা যেভাবে ফলো করে আগের প্রচার মতো হয়েছে, আগের মতো আওয়ামী আগে লীগের তবুও বিএনপি এবং বাম দল এবং বিভিন্ন দলগুলো এসে কথা বলতে পারতো টেলিভিশনে, এখন সেটাও নাই। সুতরাং আগের চেয়ে পরিস্থিতি ভয়াবহ। বাংলাদেশে কোন সরকার 136 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছেন, এটা আমি আজকে পর্যন্ত শুনি নাই আসলে। কিংবা কোন সাংবাদিককে, হ্যাঁ, কোন সাংবাদিককে মামলা দিয়েছে এটা দেখেছি, কিন্তু মামলা দিয়ে জামিন দেওয়ার ব্যবস্থা করে নাই। তাদেরকে একটার পর একটা খুনের মামলায় ফাঁসানো হচ্ছে, এই সরকারের সময় প্রথম দেখছি। সুতরাং সাবধানে কাজ করতে হবে। একজন লিখেছেন উনি অপরাধী ভেবেই ডাক্তার হয়েও দেশ থেকে পালিয়েছেন, তাই নয় কি বাবজান? কার্তিক ভৌমিক, আপনি কার্তিক ভৌমিক না, আসলে আপনি ফলস ভৌমিক। কারণ হচ্ছে যে উনি আসলে জানেন না দেশের বিচার ব্যবস্থা যদি সঠিক থাকে। আর আমি দেশে আছি না, দেশ থেকে পালাচ্ছি, উনি জানলেন কিভাবে? উনি যদি এতই জেনে থাকেন, ওনার লোকজন এসে আমাকে দিয়ে ধরে নিয়ে যাক, যে কথা বলছিলাম। তো এখন কথাটি হচ্ছে আমরা অপেক্ষা করব। সবচেয়ে ঢোল বেশি বাজে কোনটা জানেন? খালি কলস। খালি কলস সবসময় বেশি বাজে। সুতরাং দেখি এই কলসি কতক্ষণ কিভাবে বাজে, সেটা একটু অপেক্ষা করি। কারণ যে কোনো চুক্তি হলেই কিংবা সমঝোতা স্বাক্ষর হলেই তো আর সবকিছু হয়ে গেল না। এবং কি চুক্তিটি হয়েছে আগে দেখতেন, আওয়ামী লীগের সময় আপনি প্রশ্ন করতেন, আওয়ামী লীগ এই দেশের সাথে কি চুক্তি করলো জনগণ জানতে পারলো না। আমি আপনাকে আজকে এই প্রশ্ন আপনার কাছেই করতে চাই, ডক্টর ইউনূস সরকার কি চুক্তি করলো আপনি জানেন কিনা, বাংলাদেশের জনগণ জানে কিনা, কিংবা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানানো হয়েছে কিনা? এখন তো সংসদ নেই। সুতরাং সরকারের চুক্তিটি কি করেছে সেটা জানার অধিকার তো আমার আপনার আছে, সাধারণ জনগণের আছে, সেটা অবশ্যই জানতে চাই। কিন্তু আপনারা আজকাল মুখ খুলবেন না। আওয়ামী লীগের সব দোষ নন্দ ঘোষ। না, তারা তো ক্লিয়ার, পত্রিকায় তো আসছে। আমার হয়তো এই মুহূর্তে মনে নেই সবগুলো কি কি চুক্তি হয়েছে। কিছুই আসে নাই, আমরা সমঝোতা পত্রিকা করি। একটি চুক্তি সমঝোতা হয়েছে। স্মারক হয়েছে একটি চুক্তি। কি চুক্তি হয়েছে? কি সমঝোতা? তারা বলেছে সাংস্কৃতিক বিনিময়। এটা হচ্ছে যে এটা তো আওয়ামী লীগও বলতো, বরঞ্চ আওয়ামী লীগের নেত্রী জননেত্রী শেখ হাসিনা এসে সাংবাদিক সম্মেলন করতেন। এখন আপনারা সাংবাদিকরা প্রশ্ন করবেন না, আপনারা খুশি করার জন্য প্রশ্ন করবেন। না, উনি আপনাদের ওনার যদি সংবাদ সম্মেলন তো খুশি করার সংবাদ সম্মেলন ছিল। ওনার খুশি সংবাদ সম্মেলন তো ছিল। হ্যাঁ, এই দোষটা কার? তোষামোদের দোষটা কার? সংবাদ সম্মেলন ছিল। তোষামোদের সংবাদ, দোষটা কার? আর এখন কি তোষামোদের না? এখন তো কোনো সংবাদ সম্মেলনই নেই। তাহলে তো গুম করে ফেলতো। তোষামত না করলে তো গুম করে ফেলতো। জবাবদিহিতার কয়জন প্রশ্ন যদি হতো তাহলে সাংবাদিক আওয়ামী লীগ গুম করে ফেলতো। 15 বছরের বেশি ক্ষমতায় ছিল, কয়জন সাংবাদিক গুম হয়েছে? একজন সাংবাদিক নাম বলেন যে সাংবাদিক গুম হয়েছে। আপনারা তো লিস্ট, আপনারা তো আপনাদেরকে ভালো ভালো এই যে ভালো কথা আপনি বলেন, আপনি একটা সাংবাদিক নাম বলেন, আপনি প্রশ্ন জিজ্ঞেস আপনি করেছেন। এই যে প্রথম আলোর ওই ইয়েটার খবর, মানে কি জানি ওর নাম, আমি খবরে আপনাকে মনে নাই, আপনারা শাস্তি দিয়েছিলেন, মামলা করেছিলেন। কিন্তু এত চিন্তা করার যখন তারপরে আদিলুর রহমানকে আপনারা কি করেছিলেন? তারপরে সাংবাদিক আদিলুর রহমান তো এনজিও চালাতে অধিকার, সেই সাংবাদিক। আপনারা কি বলছেন এটা? না, সাংবাদিক কারণে তো ওনারা কি রিপোর্টের কারণে তো সাংবাদিক আর এনজিও এক করবেন না। তারপরে কার্টুন যে আসছিল, কার্টুনে কি ছিল, তাকে কি করেছিলেন? তারপরে সাংবাদিক কাজলকে কি করেছিলেন? ওনার নাম সম্ভবত শহীদুল্লাহ বা কিছু একটা, না কি জানো এই ধরনের, হ্যাঁ তার নাম, একটা নাম বলেছেন। তিনি কি সংবাদ সম্মেলন যেত সমাধি করেছেন? বা তিনি কি সংবাদ সম্মেলনে তো আপনারা লিস্টের সাংবাদিক যেত যারা ভালো। আপনাদের একটা কথা বলি, সাংবাদিকরা যদি সঠিক নিয়ম পালন করতেন, তাদের আজকে এই দুর্নামটা ভোগ করতে হতো না। এবং আজকেও যে কাজটি তারা করছেন, ভবিষ্যতে তাদেরকে এই তকমাই লাগানো থাকবে। আমি অনুরোধ করছি,
অতীতে যদি ভুল করে থাকে সেই ভুলটা তারা আজকে শুধরে নেক, কিন্তু সেটাও তো তারা করছে না। অতীতে যদি অন্যায়, আপনি যেটা অন্যায় বলছেন সেটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে আজকে তো একই অন্যায় হচ্ছে। তাহলে আর আপনার নেত্রীর বিরুদ্ধে লাগলেন কেন? তাহলে তো নেত্রী ভালো ছিল। বলুন, আচ্ছা, আপনার আপনার প্রশ্ন, কাছে, আপনার প্রশ্ন হ্যাঁ, থাকতো। আপনার কাছে তো শেষ যাই হোক, প্রশ্ন। আমরা অনুষ্ঠানের শেষের দিকে শেষ প্রশ্ন, যে অনেকেই বলছে যে আওয়ামী লীগ আর 10 বছরও রাজনীতিতে ফিরতে পারবে না, এবং তাদের আদৌ কবে ওরা ইলেকশন করতে পারবে সেটাও সন্দেহ আছে। আবার কেউ কেউ সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে আগামী ইলেকশনে তারা অংশগ্রহণ করতে পারবে, মানে তাদের নিষিদ্ধ করা হবে না। অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা না, অংশগ্রহণ করতে পারবে বলতে অংশগ্রহণ করবে কিনা সেটা আওয়ামী লীগের সিদ্ধান্ত, সেটা ডক্টর ইউনূস বলেছেন। এবং এটা বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না। তা আসলে আপনাদের পরিকল্পনা কি? যদিও এনসিপি বা অনেকেই বলছে যে আওয়ামী লীগকে দাঁড়াতে দিবে না, আওয়ামী লীগকে নিজের এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে আসতে দিবে না। তো আপনাদের পরিকল্পনা কি সেখানে? প্রথম আইনগতভাবে দেখতে গেলে এনসিপি এখনো নির্বাচন করার যোগ্যতা অর্জন করেনি। তারা যে নির্বাচন করতে হয় অন্য দলের সাথে অন্য মার্কায় করতে হবে, যতক্ষণ তারা মার্কা না পাচ্ছে। আর দ্বিতীয় কথাটি হচ্ছে যে আওয়ামী লীগ এখনো আইনগতভাবে দেশে নির্বাচন কমিশনের নিবন্ধিত একটি বৈধ দল। সুতরাং এই মুহূর্তে যদি আমাকে প্রশ্ন করেন আর আওয়ামী লীগকে কে রাজনীতি করতে দেবে কে রাজনীতি করতে দেবে না, অবশ্যই এক সময় স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীদের সাথে জামাত, আল বদর, আল রাজাকাররা মিলে আওয়ামী লীগের প্রচুর নেতাকর্মীকে হত্যা করেছে। আওয়ামী লীগকে দেশ থেকে নিষিদ্ধ করেছে আইয়ুব খান, ইয়াহিয়া খান এরা। আহ, তো তারপরেও আসলে জনগণ যাকে রাজনীতি করতে দিবে সেই রাজনীতি করবে, জনগণ যাকে রাজনীতি করতে দিবে না সে রাজনীতি করবে না। সুতরাং এই ভারটা আমি জনগণের উপর ছেড়ে দিলাম। জুলাই আগস্টে যারা মৃত্যুবরণ করেছে বা আহত হয়েছে, সেটার দায় আপনাদেরকে নিতে হচ্ছে বা নিতে হবে, যেহেতু সেটা আপনারা সেই সরকারে ছিলেন, এবং বলা হয় যে আপনাদের নির্দেশেই করা হয়েছে বা সরকারের নির্দেশেই করা হয়েছে। তো সেই আহত নিহতদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? যে কোনো হত্যাকাণ্ড, যে কোনো অন্যায় অবিচার, যে কোনো গুম খুন, এটি অন্যায়। এটি যারা করেছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা দরকার। আপনি দেখেন, মহান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্মানহানি, আজকে পর্যন্ত কিন্তু জামাতের বিচার তেমন ভাবে হয়নি। তারা কিন্তু এখনো রাজনীতি করে বেড়াচ্ছে, যদিও নিবন্ধন নাই। আপনি যদি দেখে থাকেন 21শে আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি কিন্তু 24 জনকে একই দিনে হত্যা করেছে। সেই মামলায় সবাই খালাস পেয়ে গেছে এবং সবাই নির্বাচনী জনসভা করে বেড়াচ্ছে। এই যে দেখেন, জেনারেল এরশাদের সময় লালদিঘির ময়দানে একদিনে গুলি করে আওয়ামী লীগের 21 জন নেতাকর্মীকে হত্যা করা হয়। আমি দু একটা ঘটনার উদাহরণ দিচ্ছি। তারপরে জেনারেল এরশাদের কিন্তু এর জন্য বিচার হয়নি। বাংলাদেশে মানে আপনি বিচারহীনতার যে যে 21শে সংস্কৃতি। আগস্টের কথা বলছেন, এটা প্রমাণিত না তো, মানে এটা তো, যেগুলা প্রমাণিত না সেগুলো নিয়ে আমার আসলে মাকসুদ আলোচনা করাটা মাকসুদ আমি, কামালের কথা কি ভালো বলেছেন যে আইবি রহমান ডায়রিয়া হয়ে মারা গেছেন, কথাটা ভালো সেটাই, যেগুলো বলেছেন। তো প্রমাণিত আপনাদের না মতো লোকের সেগুলো জন্য নিয়ে এই কথা কথাগুলো, বলাটা। আপনাদের আপনাদের মতো লোকের জন্য এই কথাটি সত্য যে ডায়রিয়া হয়ে মারা গেছে। যাই হোক, যে কথাটি আমার বলছিলাম। আমার জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা, বিব্রতকর। ওকে ফাইন। 21শে আগস্টে তারা দায়ী ছিল না, দায়ী ছিল না, তখন কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল। এই যে এতগুলো ছিল, আপনি তো আমাকে আসলে অন্যদিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমি চাচ্ছিলাম বিচার, সবার জন্য যেটা বিচার হয় সেটাই বলার চেষ্টা করছিলাম। আপনি এখন আমাকে ঘুরিয়ে দিলেন। এখন যদি আওয়ামী লীগ বলে যে এই হত্যাকাণ্ডের সাথে দায়িত্ব না, তারা দায়ী না, কিংবা তারা, তাদের তো বিচার করে প্রমাণ করতে হবে তাদেরকে, আপনি কিভাবে বলেন তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত? আমি এই কথাটা বলতে চাই না। জাতিসংঘের রিপোর্ট আমি কি বলতে অস্বীকার চাই, করেন? যারা জাতিসংঘ তো এক সময় কানাডার করতো বিএনপি কে সন্ত্রাসী সংগঠন বলেছে, আবার কয়দিন আগে দেখলাম জামাতকে সন্ত্রাসী সংগঠন থেকে বাদ দিয়েছে। তাতে কি 30 লক্ষ শহীদের রক্তদান বৃথা হয়ে গেল? তাতে কি 2 লক্ষ মা মানে বোনের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যে মিথ্যা হয়ে গেল? স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যে একজন একজন পুলিশ অফিসার বলতেছিল একটা মারলে একটা যায়, বাকিটা যায় না। হ্যাঁ, তারপরে আমরা যে ক্যামেরায় আমরা তো দেখলাম সেগুলো কি আমরা ভুল এর বলবো? আগে তো, না আমরা তো এটা দেখেছি, আমরা নিজেরা দেখেছি, আমরা তো প্রতিবাদ করে, অন্যায় হয়েছে, সেটা হুম। অন্যায় হয়েছে, সেটা অন্যায় হয়েছে। সেটা যে আওয়ামী লীগের উপর বর্তায়, স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই আওয়ামী লীগের, কেউ এটা অস্বীকার করার উপায় নেই। যেমন ওই সেই সময়কার লুৎফুজ্জামান বাবর বিএনপির ছিলেন। কাজে বিএনপি কে বাঁচানোর জন্য আওয়ামী লীগকে দোষারোপ করার দরকার নেই। যার দোষটা তারা স্বীকার করুক, যার দোষটা, যে দোষ করে নাই তাকে দোষারোপ করার দরকার নাই কোনো। এটুকুই বলতে চাই আমি। হুম। আর আমি সবচেয়ে বড় যে কথা বলতে চাই, সুষ্ঠু বিচারের মাধ্যমে কেউ যদি অপরাধী হোক তার শাস্তি হোক, সিম্পল।
অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ। আবার ঈদ মোবারক সবাইকে। আমি শেষ করব এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।